Okay, so hello guys, welcome back to our channel. Welcome to the Laughing Bride. আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এই ভিডিওটা ঠিক কি রিলেটেড হতে চলেছে। আর ফার্স্টেই বলে রাখি, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমি জানি না কতটা আমরা অডিবল হবো কিনা। আমি চেষ্টা করবো একটু জোরে কথা বলার। আজকে হচ্ছে 22 তারিখ, 22শে আগস্ট। অ্যান্ড কি বলবো, কি দিয়ে শুরু করবো কি দিয়ে না শুরু করবো। আজকে ডিটেলড ভিডিও করতে চলেছি কি বলতো, একটা তো লাইফ আপডেট দিতে অবভিয়াসলি তোমরা যেটা থাম্বনেল দেখে বুঝেছো, আর সেকেন্ড হচ্ছে একটা ভগবানের একজনের কথা বলবো। আর যারা এখানে দেখছো, যারা পেট প্যারেন্টস, তাদের সবাইকে আমি ইনসিস্ট করবো, বলতে পারো যে প্লিজ ওনার কাছে নিয়ে যাও। তো সব কিছু ডিটেলসে বলবো, আমরা কি ফেস করেছি, কি কি করেছি না করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। এই পুরো জার্নিটাতে যা যা হয়েছে না হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং ভিডিওটাতে বলবো আমরা। অ্যান্ড ইমোশন কন্ট্রোল করে, বিকজ জেনু কখনোই চাইবে না যে আমি কাঁদি বা ও মানে আমরা দুজনেই ইমোশনাল হয়ে পড়ি। যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলো। সো আজকে তো যেমনটা বললাম, আজকে 22শে আগস্ট, লাস্ট 10th of August 2024-এ শি লেফট আস। এটা বলছি জাস্ট, মানে এটা কি বলতো, ফিজিক্যালি ও চলে গেছে, বাট চারিপাশেও আছে আর ও আমাদের বাড়িতেই আছে। তাই জন্য কি বলতো, মনটা খারাপ তো লাগছে, বাট এটা ঠিক এটা মনে হচ্ছে যে ও আমাদের বাড়িতেই আছে, আমাদের সাথেই আছে। আর প্রত্যেকটা মুহূর্তে না ও যা আছে সেটা মানে ফিল দিচ্ছে, আমাদেরকে ফিল করাচ্ছে যে আমি আছি, বাট ফিজিক্যালি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তুমি বলো, স্টার্ট। তো আমরা অনেক দিন ধরে হচ্ছিল, চেষ্টা করছিলাম যে ঠিক হয়ে যাক জেনি। এবার জেনিরও অনেক মানে হচ্ছিল কষ্ট হচ্ছিল এটা নিয়ে, কারণ ওর 9 বছর বয়স হয়ে গেছিলো, কিন্তু ও অনেক হচ্ছিল ফাইট করেছে। মানে শি ইজ এ ট্রু ফাইটার, মানে এত ফাইট করেছে না, মানে মানুষও পারে না। ওর এজটা তো একটা ফ্যাক্টর ছিল। আর আমি পরে রিসার্চ করে জানলাম যে ল্যাবরেটরি জেনেটিক একটা রোগ হচ্ছে কিডনি ফেলিয়ার। তো পুরোটা বলি কি হয়েছিল। আগের বছর 2023-এ, তখন আমাদের এই বাড়িতে তো দুর্গাপুজো হয় এই বাড়িটাতে, আর আরেকটা যেটা বাড়ি আছে আমাদের, সেখানে আমাদের কালী পুজো হয়। তো আগের বছর আমরা ওখানে গেছিলাম কালী পুজোতে। ও না মানে আমি বিয়ের পর তো ওর সাথে ওই মানে কি বলবো কানেকশনটা এসছে। এবার বিয়ের আগে তো আমি ওকে জানতাম না, আর আমি ডগি খুব ভয় পাই, প্রচণ্ড ভয় পাই। বিয়ের আগেও আমি যতবার এসেছি না, আমি ঠিক ওকে এইভাবে টাচ করতাম, সংকোচে জোর করে টাচ করাতো। আর আমার সাথে একটাই কথা হতো, ওকে তুমি আটকে রাখো, আমি তোমার বাড়ি যাচ্ছি, তোমার ঘরে যাচ্ছি, কিন্তু ওকে তুমি আটকে রাখো। তো যাই হোক, ও বাড়ি থেকে না বেশি বেরোতো। যদি ওরা হার্ডলি ওকে ছেড়ে যেত, কোনোই মানে রাতে ওকে ছাড়া থাকতো না, মানে বাড়িতে ওর সাথে সবসময় কেউ থাকতো। শঙ্খ তো কোথাওই যেত না, মানে কোথাও গেলে রাতে ও থাকবেই, কারণ কি জেনু একা থাকতে পারতো না, মানে থাকতে পারতো কিন্তু ও ছাড়তো না। তো ও 1st নভেম্বরে ওইখানে গেছে, মানে কালী পুজোর সময় ওই আমাদের আর একটা বাড়িতে ওখানে কালী পুজো হয়েছিল। তো বাড়িতে সবাই চলে যাবে, তো আমি শঙ্করকে বললাম চলো ওকে নিয়ে চলো, সবাই বললো যে ওকে নিয়ে চলো। ওখানে গেছে, ওখানে গিয়ে না ও কালী পুজোর পর থেকে আমরা প্রায় 7-8 দিন ছিলাম ওখানে ওই বাড়িতে। কালী পুজো হয়ে গেল, শি ওয়াজ অল ফাইন। তারপর আস্তে আস্তে না আমার মা, ঠাম্মি, আমি আর জেনু একটা ঘরে থাকতাম। এবার মা বলতে শুরু করলো যে ওর না খুব মানে একটা স্মেল বেরোচ্ছে কোথা থেকে। এবার আমরা ভেবেছি ইঁদুরের গন্ধ বা অন্য কিছুর গন্ধ। তারপরে ভাবছি কি হয়েছে। আর জেনু না কি বলতো অতটা ছটপটে না, মানে ছটপটে মানে ওকে আদর করতে থাকলে আর বিস্কুট খেতে থাকলে ও চুপচাপ তোমাদের কাছে বসে থাকবে। কিন্তু কেউ যদি আসে, ও শুধু একটু যাবে না, ঘেউ করবে না, কিছু না, এতটা শান্ত, এতটা বাধ্য না, যেটা বলবে যে এটা করবি না ওটাও করবে না। তারপরে হঠাৎ করে না ও খাওয়া দাওয়া বন্ধ করে দিল কিছুদিন ধরে, 2-3 দিন ধরে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে লোকাল যে ভেট আছে, মানে উনি অ্যাকচুয়ালি ডক্টর না, বাট কিরকম মানে লোকাল অ্যানিমেল, যেমন গরু, তারপর হচ্ছিল ছাগল, উনি স্পেশালিস্ট হচ্ছিল ওই ক্যাটেল দিকে, মানে ওইসবের উপরে। এবার তখন আমরা অনেক রাত হয়ে গেছে, ও না যেন শ্বাসকষ্ট বলো, ওর হঠাৎ করে না দেখছি কি আমার শ্বাসকষ্ট হয়, কিরকম একটা করছে। এবার আমি তার আগে ভাবতাম হ্যাঁ আমি ওকে ভালোবাসি বা ঠিক আছে, মানে আমি ওর সাথে থাকি, বিকজ আমি যেমনটা বললাম আমি খুব ভয় পাই। এবার ঠিক আগের বছর এই জুন জুলাই মাস থেকে কি বলতো
ওর সাথে আমার ভীষণভাবে বন্ডিং হয়েছে। আগে যখন আমি একা থাকতাম, আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এখানে আমার ইনিশিয়ালি থাকতে খুব প্রবলেম হতো, কিন্তু যদি আমি এখন এত ডিপেন্ড করি যে যদি ওর সাথে এই যে বন্ডিংটা আমরা এখনো আছে আমার সাথে ওর, সেটা যদি ফার্স্ট থেকে থাকতো বা বিয়ের আগে থেকেও থাকতো না, মানে বিয়েতে আমি পুরো অ্যারেঞ্জ করে ড্রেস ফ্রেস পরানো সবকিছু, আর ওকে নিয়ে যাওয়াও করাতাম, ওকে নিয়ে যায়নি ওরা বিয়েতে, এখানে ছিল, সবকিছু করতাম, এখন রিগ্রেট করি। তো যাই হোক, তো এরকম হঠাৎ করে না মানে শ্বাসকষ্ট উঠতে শুরু করলো। এবার আমি দেখছি যে আমি না তখনই কান্নাকাটি শুরু, আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি, তখন বাজে 11:30 12টা। তো ডক্টর দেখা হলো, ডক্টর বললো ওর কি যেন একটা ওষুধ দিল, কিসের ওষুধ যেন, ওটা গ্যাসের ওষুধ দিয়েছে, লিভ 52 ওটা দিয়েছিল, আর বললো দেখো তো একটু মাছ খায় নাকি, ও তারপর মাছ একটু খেলো। তারপরে যেটা হলো সেটা হচ্ছে বাড়িতে আমরা চলে এলাম। এবার যেদিনকে আমরা বাড়িতে আসছি, গাড়ি করে দেখছি না কেমন একটু স্মেলটা পাচ্ছি। এবার এসে যখন, সেদিনকে আইপিএল ছিল, আইপিএল না ওয়ার্ল্ড কাপ ছিল। এবার এসে যে আমি ওর সামনে এরকম করে স্মেল শুকেছি জেনুর ইয়েতে, দেখছি একটা ভ্যাপসা মতো স্মেল আসছে। তারপরে ঠিক আছে, আমরা পরের দিনকেই দেরি না করে, আর ওর কি বলতো ভ্যাজাইনার দিক থেকে না ডিসচার্জ হচ্ছিল হোয়াইট পুজ মতো। এবার আমি বুঝতে পারিনি, এবার আমরা তো জানি না। এবার তখন ইন দ্য মিন টাইম যেই ডক্টরটাকে আমরা দেখিয়েছিলাম ওই বাড়িতে, সেই ডক্টরটা দাদাকে ফোন করে বলে যে ওর অপারেশন করতে হবে। এবার আমি বললাম কি হয়েছে না হয়েছে, অপারেশন কেন করতে হবে, ঠিক আছে চলো, আমাদের এখানে মোহনপুরে একটা ভেটেরিনারি হসপিটাল আছে, সরকারি হসপিটাল, তো ওখানে ভালো ভালো ডক্টর বসে, তো আমরা ভাবলাম যে ওখানে নিয়ে যাই। এবার শঙ্খ আমি নিয়ে গেলাম ওখানে ডক্টর দেখে বললো যে ওর পায়োমেট্রো হয়েছে। তখন সঙ্গে সঙ্গে ওর এক্সরে করালো, ওই মানে কি বলতো একদিনেই সবকিছু হয়ে যাবে, এক্সরে করাবে তখনই রিপোর্ট দিয়ে দেবে। করালো, ওইখানে করানোর পর আমরা ডক্টর প্রদীপ সরকারকে ওখানে দেখিয়েছিলাম। সো করানোর পর এক্সরে করলো, উনি বললো যে ওর পায়োমেট্রো হয়েছে, অপারেশন এখন করাবো নাকি জানি না, বিকজ আগে রক্ত কিডনি সব কিছুর টেস্ট হবে, যেমন মানুষের হয় না, সব কিছু স্টেবল হলে তারপরেই তো অপারেট করবে। তো জেনুর ক্ষেত্রে সেম বলেছিল যে অপারেট করবে, তারপরে এই টেস্ট হবে, তারপরে ওরা জানাবে যে হবে কি হবে না, মানে কি বলে অপারেশনটা কতদিন পর হবে। তারপরে টেস্টে এলো, ওর ব্লাডটা কম ছিল, হিমোগ্লোবিন, আর কিডনিটা তখন সেকেন্ড স্টেজে ছিল। এবার এদের কি হয় বলো তো, এইসব বাচ্চাদের, আমাদের যেমন মানুষদেরও, আমাদেরও কিন্তু কিডনির কিছু সমস্যা হলে না একদম লাস্টে গিয়ে ধরা পড়ে, কিছু কিন্তু ইনিশিয়ালি তোমরা বুঝবে না। আমরা তো বলতে পারি যে আমাদের অসুবিধাটা হচ্ছে, এরা তো হচ্ছিল বলতে পারে না, এরা তো বলতে পারে না, এটা সত্যি কথা। কিন্তু তাও দেখে অনেক কিছুই হচ্ছিল বোঝা যায়, তো ওরকম আন্দাজ আমরা করেছিলাম যে কিছু তো একটা হয়েছে। এবার ডক্টর রিপোর্ট দেখলো, রিপোর্ট দেখে বললো যে হচ্ছিল পায়োমেট্রো হয়েছে, ওপেন পায়োমেট্রো, যেগুলো অপারেশন করতে হয়। কি বলতো পায়োমেট্রো দু রকমের হয়, একটা ওপেন, একটা হচ্ছে ক্লোজ। পায়োমেট্রো ওপেন যেগুলো, আমি এগুলো ডিটেলসে বলছি বিকজ যাতে যারা এখানে দেখছো, যারা যদি পেট প্যারেন্ট হয়ে থাকো তারা বুঝবে, আর তারা কি হবে না হবে ব্যাপারটাকে না ইয়ে করতে পারবে, মানে কিওর করতে পারবে বা বুঝতে পারবে। তো ওর ওপেন হয়েছিল, ওপেনটা রিস্ক ফ্রি, তাও রিস্ক আছে, পায়োমেট্রো কিন্তু লাইফ থ্রেটনিং একটা ডিজিজ। আর ক্লোজড পায়োমেট্রো যেটা, সেটা হচ্ছে পুঁজটা বেরোয় না, পুঁজটা ভেতরে থেকে 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 একটা বিশাল বড় মাস ক্রিয়েট করে, বাস্ট ফাস্ট করে, এরকম হয়। তো জেনির লাকিলি ছিল ওপেনটা, তো আমি একটু শান্তি হয়েছিলাম। এবার যেদিনকে ওখানে ওটা বললো যে অপারেশন করতে হবে, সেদিনকেই তো আমার হাল খারাপ হয়ে গেল। 5-6 দিন স্যালাইন চললো, খাওয়া দাওয়া যেহেতু বন্ধ করে দিয়েছিল, তো স্যালাইন চললো। এবার স্যালাইন চলতে চলতে ও যে স্যালাইন দিতে এসেছিল সেও বলেছিল যে পায়োমেট্রো এরকম পজিশনে হয়েছে, অন্য কুকুর হলে এতদিনে ও মানে হয়ে যেত সবকিছু। ও কতটাই না বলেছিল না জিৎ, বললো যে ও এত সুস্থ, আর স্যালাইন হয়ে যেত। তো মানে একটা তুমি ভাবো, আমাদের হাতের চামড়া তাও শক্ত, ওদের তো তাও মানে খুব নরম, একই জায়গায় সুচ ফুটিয়ে নার্ভ খোঁজা। যেই স্যালাইন দেওয়া হয়ে যেত ও দৌড়ে নর্মাল হাঁটা চলা খাওয়া দাওয়া। তো আমাদের মনটা অনেকটা স্টেবল হলো যে ঠিক আছে, খাওয়া দাওয়া করছে, সবকিছু হচ্ছে ঠিক আছে। এবার ডক্টর যখন রিপোর্ট দেখে বলেছিল কিডনি সেকেন্ড স্টেজ প্লাস হিমোগ্লোবিন কম, তো স্যালাইনের সাথে সাথে ওই হিমোগ্লোবিন বানানোর মানে আরবিসি বাড়ানোর মানে কি জানো ইয়ে দিয়েছিল, ওষুধ দিয়েছিল, ইঞ্জেকশনও দিয়েছিল, তারপরে হ্যাঁ কিডনিরও অনেক কিছু সাপ্লিমেন্ট ছিল, অনেক কিছু ছিল। তো তারপরে ডক্টরকে আবার আমরা টেস্ট করিয়ে নিয়ে গেলাম। তারপর আমরা ঠিক করলাম যে সরকারি ওখানে হসপিটালে কি মতো অনেকক্ষণ দাঁড়াতে হয়, ওয়েট করতে হবে, অনেক রকমের বাচ্চা আসে, কোথা থেকে কি ইনফেকশন, তো তাই জন্য আমরা ঠিক করলাম যে প্রাইভেটে গিয়ে দেখাই। এবার ওনারই একটা চেম্বার পেলাম আমাদের কল্যাণীতে,
সেন্ট্রাল পার্কে। তো নিয়ে গেলাম ওখানে স্যারের কাছে। তো উনি দেখলো, উনি বললো যে আবার ইঞ্জেকশন দিতে হবে, রক্তটা আরো স্টেবল করতে হবে। ঠিক আছে, তখন 7 হয়ে গেছিল রক্ত, 11 হচ্ছে নর্মাল একটা ইউনিট, মানে ঠিকঠাক, সরি। তো হয়ে গেল। তারপরে আমরা আবার করে কি বলতো, আবার বললো যে আবার করতে হবে। এবার ইন দ্য মিন টাইম আমাদের গোয়া যাওয়ার প্ল্যান হয়ে গেছিলো। অ্যান্ড তখন তো কিন্তু শি ওয়াজ নর্মাল, স্যালাইনও ঠিক মানে বন্ধ হয়ে গেছিলো। আর ইঞ্জেকশনটা কি বলছিল বলতো, যে প্রত্যেক সপ্তাহে একটা করে দিতে হবে, মানে একটা সপ্তাহে। আমরা বললাম ঠিক আছে। তারপরে বলে আর একটা ইঞ্জেকশন করিয়ে নাও, তারপর অপারেশন করিয়ে নেবো। এবার তারপর আমরা গোয়া গেলাম। ওকে, সো এই এপ্রিলে কি বলতো আবার একটু পড়া শুরু করছিল, তো আমরা নিয়ে গেছিলাম। তো উনি আবার একটা মেডিসিন দিল, ওটাতে না আবার 2 দিনের মধ্যে পড়া স্টপ হয়ে গেল। এবার আমার তো এক্সাম কি বলতো 3 মাস গ্যাপে এক্সাম। তো যাই হোক, আর ও না পুরো নর্মাল ছিল। এবার দেখছি অপারেশন হচ্ছে না। এবার আমরা ঠিক করলাম যে এবার ওষুধ খাইয়ে না অপারেশন। এবার উনি আমাদেরকে না ইনিশিয়ালি অপশন দিয়েছিল যে তোমরা ওষুধ খাইয়ে রাখতে পারো, অপারেশন করলে ইউ হ্যাভ টু টেক দ্য রিস্ক। কারণ ওর 9 বছর এজ হয়ে গেছিল, আর এত বেশি এজ হলে অপারেশন করলে 50-50 চান্সেস থাকে। তো আমরা নিশ্চয়ই এরকম চাইবো না যে ওর একটা কিছু হয়ে যায়। আমি ডক্টরকে আমরা ওষুধের উপরেই রেখেছিলাম। ডক্টরও আমাদেরকে বলেছিল যে ওষুধের উপরে রাখলে কোনো অসুবিধা নেই, না নয়তো অপারেশন করতে হবে, এটা তোমাদের চয়েস। এটা বারবার উনি বলেছিল। আর উনি এটাও বলেছিল যে এটা রেকারিং হয়, মানে কি বলতো ওষুধ খাওয়ানো বন্ধ করে দিলে ইট উইল কাম ব্যাক এগেইন। তো আমি সবসময় চেয়েছিলাম যে আমি ওষুধের মধ্যে থাকো, আমার বাচ্চাটা সে যত টাকায় ওষুধ লাগুক, টাচ করে আমাদের টাকা দিতে তো কোনো অসুবিধা নেই, বাট ও যাতে বেঁচে থাকে। বিকজ অপারেশন করলে রিস্ক তো বটে। বলছিল ওর নিয়ে একটা কথা বলছিল, অপারেশন করলে পুরো সারা জীবনের মতো কিওর হয়ে যাবে। বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্ষেত্রে আমি আফটার এইসবের পরে আমি অনেক ক্ষেত্রে দেখেছি পায়োমেট্রো অপারেশন করার পর ডেথ রেট অনেক বেশি ছিল, অনেক। আর ইভেন অনেক, আমি কোনো ডাক্তারকে, মানে এই ডাক্তারের কথা আমি একদমই বলছি না, অনেকে ফেসবুকে দেখছি লিখেছে, কিছু গ্রুপ আছে ওখানে লিখেছে বায়োমেট্রো অপারেশন থাকে, একটা অপারেশন করার পর তো কিছু স্পেসিফিক ওষুধগুলো তো মানা থাকে। এবার তারা 3 দিনের মধ্যে বা 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে সারা মারা গেছে। এবার আমি চাইনি, বিকজ উনি বারবার বলছিল বন্ড সই করেছে, ওর মানুষের হয়, বাট জেনুর ক্ষেত্রে চাইনি, বিকজ ওর অনেকটা এজ হয়ে যাচ্ছিল, ওর তো বলতে পারে না যে আমাকে অপারেশন করিও না মা, আমাকে করিও না বা কিছু। এবার আমি ভাবছিলাম ওষুধ খেয়ে যখন স্টপ হয়ে যাচ্ছে আমরা ওষুধ খাইয়েই রাখবো, আমরা মানে যাই হয়ে যাক। এবার তারপরে লাস্ট যখন গেলাম উনি বললো অপারেশন এটা করতে হবে, অপারেশন করলেও লাইফ রিস্ক, অপারেশন না করলেও লাইফ রিস্ক। ইনিশিয়ালি কিন্তু উনি বলছিল যে অপারেশনটা না করালেও ঠিক আছে, অপারেশন করার লাইফ রিস্ক। তারপরে উনি কথাটাকে ডাবল মানে করে দিল। ঠিক আছে, দেখো কারুর ওপর গ্রাচেস দেখাচ্ছি না বা কিছু বলছি না, জাস্ট আমাদের সাথে যা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেগুলো জাস্ট তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তারপর আমরা জুলাইতে গেলাম পুরী। তো আসার পর এবার আমি না ঠিক কি বলতো, আমার সাথে যেহেতু সবসময় থাকতাম, ও তো দেখো ও ছোটবেলা থেকে মানুষ করেছে, এইটুকু 22 দিন থেকেও এনেছে। ওর ভালোবাসা তো অবভিয়াসলি, এবার দেখো অনেকে না এটা বলবে যে ওর ভালোবাসা অনেক বেশি, তোর ভালোবাসা এই দিন না 1 বছরের এইটুকু। বাট এইটা বুঝতে হবে যে প্রত্যেকটা রিলেশনশিপে না ভালোবাসা বা ভালোবাসার ইকুয়েশন বা কেমিস্ট্রিটা না ডিফারেন্ট হয়। ও যেনকে যেভাবে ভালোবাসতো আমি তো সেইভাবে ভালোবাসতাম না। আমি ওকে যখন চাইতাম তখন তো ভাবো শঙ্খ চাইতো না, মানে আমার হচ্ছে একা থাকার সঙ্গী হচ্ছে ও সব। আমি এমন একটা মেয়ে না, আমি একা শুতে ভয় পাই। ও বিয়ে বাড়ি গেছিলো, একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলো, আমি ওকে মানে আমি হচ্ছে এমন যে তুমি যেখানে সেখানে যাও, রাত্রেবেলা তুমি যদি বাড়িতে থাকো, রাতে আমি একা থাকতে পারবো না। বাট সেই দিনকে অনেক দিন হয়েছে, আমি ওকে বলেছি ঠিক আছে তুমি যাও, মানে বিয়ে বাড়ি বা কোনো কাজে বললাম যাও আমি থাকবো। বিকজ জেনি থাকলে আমার কোনো ওই সোফা কাম বেডটাতে, যেখানে তোমরা হয়তো দেখেছো বার্থডে সেলিব্রেট হয়েছে, ওখানে আমি আর জেনি থাকতাম। দুপুরে বলো বিকেলে বলো সারাক্ষণ আমরা পড়তে বসলে কথা আমার ওকে পাশে চাই, মানে ওর একটু করবো পড়বো এরকম একটা ব্যাপার। তো যাই হোক সবসময় ঘুমাতাম, শঙ্খ বলতো যে মা আমি কম্পিটিশন করে ঘুমাই। এবার যাই হোক, তো এবার অনেকে বলে যে ভালোবাসা কমই ওই, বাট বিলিভ করো আমার মনে হয় না যে আমি কোনো অংশকে কম ভালোবাসি না, আমি আমার সবকিছু দিয়ে ওকে ভালোবেসেছি। আর প্রচন্ড ও আমাকে যা ভালোবাসতো না সেটা হয়তো অনেকে মানে ও বোঝাতো সেটা যে ও আমাকে ভালোবাসে। আর কি বলতো ওই আমার কাছে ফার্স্ট এসেছিল ফ্রেন্ডশিপ করতে, বিকজ আমি তো ভয় পেতাম। সে এমন একটা টাইম এসেছিল ডিসেম্বর মাসে যে পুরো টানা 10-12 দিন রাত্রেবেলা ওর খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে চাটা চুটি এই ওই। এবার যাই হোক এবার ভালোবেসেছি, প্রচন্ড ভালোবেসেছি। আর দেখো কারোর বললাম যে কারোর কোনো ভালোবাসার কেমিস্ট্রি এক হয় না, আর ডিফারেন্ট হয়।
আর এটা দেখবা, এটা যে একটা কথা না, ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ। তার থেকে বড় কথা কি বলতো, অনেক সময় থাকে 1 বছরের সম্পর্কেও বিশাল হয়, অনেক সময় আছে 10 বছরের সম্পর্কেও বিশ্বাস থাকে না। এটা ইটস নট অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট মানে কি বলবো, কানেকশন, হার্ট কানেকশন, এক্স্যাক্টলি সো, সোল টু সোল কানেকশন। তো ওর সাথে আমার একটা ট্রিমেন্ডাস কানেকশন ছিল। মানে লাস্ট কি হতো বলতো, লাস্ট কয়েক মাস ধরে বাড়ি যেতাম না, বাড়ি গেলেও ওকে নিয়ে চলে যেতাম, মানে একবেলার জন্য যদি যেতাম ওকে নিয়ে চলে যেতাম, মানে একটা নিজের অধিকারের মতো একটা ব্যাপার ছিল। আর ওকে নিয়ে কি বলতো, আমি এটা বুঝতাম, আমি জানি না শঙ্খ বুঝতো নাকি, শঙ্খ কি বলতো ওকে নিয়ে বুঝতো, কিন্তু ও যদি একটু এখান থেকে এদিক হতো, মানে ওর একটু বিহেভিয়ার চেঞ্জ। ভাবো ও বিস্কিট প্রচন্ড ভালোবাসতো, ও যদি ভাবো বিস্কুট খায় বা বিস্কুটের নামটা শুনে যদি ওর কান খারাপ হয়ে যায়, তার মানে বুঝতে হবে যে ওর শরীর ঠিক আছে, ঠিক আছে। ও যদি বিস্কুটের নাম শুনে যদি মানে ওর কিছু হয় না, মানে এরকমও হতো, ও ভাবো ঘুমাচ্ছে, আমরা রাতে ভাবো ও উঠছি, ডাকছে না, যে নিয়ে এবার ভাবো বললাম যে বিস্কিট, সে ও ঘুম, মানে সে ডিপ ঘুম, এরকম বিস্কিট নাম শুনে এরকম মানে এরকম করে উঠে পড়তো। এবার তো রাত্রেবেলা আমরা কিছু খেতামও না, সেই লুকিয়ে মানে আস্তে আস্তে কিছু খেলে মানে উঠে, মানে যতক্ষণ না ওকে দেবো মুখ দিয়ে মানে কিছু। আর বিশ্বাস করো, এটা বললে ভাবে গল্প কথা, ভাবো এখানে ভাবো ওর জন্য খাবার রেখে দিতাম, যতক্ষণ না বলবো যে জেনু খাও ততক্ষণ খাবেই না। আর আমরা এরকম আছে, ওই ঘরে যখন খেতাম খাবার রেখে বাবু হাত ধুতে দিতাম বা নেক্সট কোনো তরকারি ফরকারি আনতে যেতাম, একটা দিনের জন্য মুখ দিত না, তাই না? একটা দিনের জন্য নয়, যে অনেকে আছে না খাবার রেখে গেলে খেয়ে নেবে বা আমরা খাচ্ছি গ্র্যাব করে নেবে, এরকম ডিস্টেন্স। আমি বিস্কিট খেতাম, বলতাম জেনু খাবি, ইচ্ছা করে মানে একটুখানি গুলাতাম যে দেবো নাই। ও তো চাইলে মানে কামড় ফামড় দিতে পারে, একটা মিনিটের জন্য করতাম। ওকে যখন এরকম করে দিতাম, আর এতটা ও সেন্সিবল, ওকে যদি দেবো না বাবা হাতে এইভাবে যদি খাবার দিই, এরকম কখনো দাঁত দিয়ে খাবে না, চেটে খাবে, যাতে আমার দাঁতটা যাতে আমার হাতে না লাগে। এগুলো তো আমি কাউকে বোঝাতে পারবো না যে কতটা মানে কানেকশন এগুলো ছিল। তো যাই হোক, এবার ওর একটু এদিক ওদিক হলেই না, মানে ভাবো ও খাচ্ছে না বা কিছু না, আমি শঙ্খ বলতো ও খাচ্ছে না কেন, শঙ্খ বলতো গরম পড়েছে খাচ্ছে না হয়তো, মানে অত টেনশন নিয়ে গেছে, ও আমার উপর রেগে যেত। কিন্তু আমার না মানে ভালো লাগতো না, মানে কোথাও কিছু কি ওরা শান্তি লাগতো না। তো পুরী থেকে যেদিনকে আমি এলাম সেদিনকে আমি ফার্স্ট নোটিস করেছি ও কলা খুব ভালো খায়। আমার হাতে কলা ছিল, ও দৌড়ে নিচে এলো, ঠিক আছে, নিচে এসে আমাদেরকে দেখলো, আমার বাবা ওকে কলা দিল, কলাটা শুকে খেলো না। তখন থেকে আমার মনে হলো যে কি হলো, আমি কাউকে বলিনি, বিকজ আমাকে নিয়ে সবাই ভাবে যে পাগল নাকি বেশি, আর আমি একটু বেশি ওভার থিঙ্কার, তাই জন্য আমি বললাম যে আবার কিছু শুনবো, ঠিক আছে হয়তো গরমের জন্য খাচ্ছে না, সবসময় তো সবার সবকিছু ভালো লাগে না, ও হয়তো কিছুক্ষণ আগে খেয়েছে। তার আগে 5টা দিন ও টোটাল চিকেন খেয়েছে, মানে যেই দাদাটা ছিল শঙ্কর ফ্রেন্ড, ওই দাদাটাকে চিকেন মানে চিকেন ফিকেন দই ফই সব আমরা রেখে গেছিলাম, পিসি এসে রান্না করে যেত, সবকিছু খেয়েছে। এবার কি হয়েছে, তারপরে ফুচকা টুচকা মানে নর্মাল কিন্তু খেত, কিন্তু আমরা খুব অল্প ওকে সামান্য দিতাম। আর চিকেন কিন্তু একদমই দিত না। যখনই ওখান থেকে বলেছিল প্রথমেই ডিসেম্বর মাসে যে ওর কিডনির সমস্যা আছে, মাছ মাংস বন্ধ, তখন থেকে আমরা ওই সবজি সেদ্ধ, ভাত, ডাল সেদ্ধ, খিচুড়ি ওরকম টাইপের খাবার দিত। আর ও না যেটা দেবা তোমরা, মানে ভাবো দই দিয়ে দিলে বা ভাবো বিস্কিট দিয়ে দিলে বা ভাবো একদিন ভাত না দিয়ে শুধু বিস্কিট খা, ওর কোনো অসুবিধা, যেটা দেবা সেটাই খেয়ে নেবে। হলুদ দিয়েও খেয়ে নিত না, হলুদ ভাত। অনেকের যেমন এরকম আছে যে চিকেন না দিলে খাবে না, তারপর এটা না দিলে খাবে না, ওইটা না দিলে খাবে না, ওরকম না। ওকে যদি নুন তো হচ্ছিল দেওয়া হতো না, মানে নুন দিয়েও যদি হচ্ছিল ভাত মেখে দেওয়া হতো, মানে ওটাকেই খুব ভালো করে খেয়ে নিত, ওর লক্ষ্মী একদম। যাই হোক, তারপরে না 25 তারিখে, আগের মাসে 23 তারিখে আমরা ওই ডক্টরের কাছে নিয়ে যাই যে এরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর আমরা তো দীঘাতে পুরী থেকে এসেছিলাম 15 তারিখ, তারপর দেখছি 3-4 দিন পর না খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, চিকেন দিলে খাচ্ছে। লাস্টের দিকে কি হয়েছিল, চিকেনটাও খাচ্ছিল না, ঠিক আছে, বাধ্য হয়ে আমরা চিকেন দিয়েছিলাম। বিকজ লাস্ট আমরা যখন ডক্টরের কাছে গেছিলাম তখন উনি বলেছিলেন যে আরেকবার রক্ত রিপোর্টটা করে না, আমার মনে হয় কিডনিটা ঠিক হয়ে গেছে, কারণ কি অনেকদিন তো কিডনির ওষুধ খেয়েছে, এখন চিকেন দিলে দিতে পারো। আমরা কিন্তু তার আগে অব্দি দিচ্ছিলাম না, তারপরে আমরা তাও দিইনি চিকেন। জেনুর বার্থডেতে 9th এপ্রিলে একদিন ওকে চিকেন দিয়েছিলাম, ওইটা শোনার পর তার আগে আমার হাজার কষ্ট হলো, আমি চিকেন দিতাম না, শঙ্খকেও দিতে দিতাম না। ইভেন আমরা কিছু খেলেও যদি আমরা ভাবে দিতাম, আমি ওকে মানা করতাম যে দেবার না, বাড়িতে কেউ আসলেও মানা করতাম। ওটা শোনার পর তাও আমরা দিতাম না। এই পুরীতে যাব বলে আমরা দিয়েছি, আর এই যখন শরীর খারাপ হয়েছিল খাচ্ছিল না বলে ট্রাই করেছিলাম দেওয়ার জন্য, বিকজ ওই কথাটা শুনেছিলাম বলে। এবার কি হয়েছে, গেলাম, উনি বলল মনে হচ্ছে না রক্ত আছে, কি যেন কি বলেছিল, আমার না সেদিনকে মাথা ঠিক ছিল না। উনি বলল যে হচ্ছিল, মানে আমি গেছিলাম ভেতরে, আমি আর হচ্ছিল দাদা গেছিলাম না, প্রথম দিন আমি গেছিলাম। আচ্ছা,
তো উনি বললো যে হচ্ছিল পায়োমেট্রা আবার হয়েছে, কারণ লিকুইড টাইপের ওর হচ্ছিল বেরোচ্ছিল আবার। তো পায়োমেট্রা হয়েছে, কিডনিটা নাকি হচ্ছিল 4th স্টেজ চলে গেছে, তো আর কিছু করার নেই কিডনি। আমরা এবার জিজ্ঞাসা করলাম যে কি হচ্ছিল ভালো হবে করলে, যেমন ডায়ালিসিস এইগুলো কি হয়, তো বললো যে হলো না এইসব আমাদের এদিকে এখনো আসেনি, কিন্তু হয়। তো এবার উনি বললো যে ডেজ কাউন্ট করা শুরু করে দাও, বেশি দিন নেই এটা। এবার আমরা হোপ তো ছাড়িনি, কারণ হোপ ছাড়লে তো হবে না। জিজ্ঞাসা করলাম যে হচ্ছিল কি হলে ভালো হয়, উনি বললো যে স্যালাইনের উপরে রেখে দিতে, স্যালাইন দাও, ওষুধ দাও, দেখো ঠিক হয়ে যেতে পারে। না উনি এটা বলেনি, আমি প্রথম দিনের কথা বলছি, 23 তারিখ টেস্ট করার আগে। এবার স্যালাইন চলে, স্যালাইন করার পর প্রথম রাত্রে স্যালাইন চলে, পরের দিনকে ওর রক্ত নিয়ে গেল। রক্ত নিয়ে গিয়ে আমরা হচ্ছে 25 তারিখে ডাক্তারকে দেখাতে গেলাম, মাঝখানে 2 দিন ছিল। ডাক্তারকে দেখাতে গেলাম, দেখাতে গিয়ে আমার না এবার টেস্টের তো অত কিছু আমি বুঝি না, রিপোর্টটাও ভেতরে নিয়ে গিয়ে দেখেছে ও আর দাদা। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমি ঠাকুরকে বিশাল লাগছে। তার আগে আমি বড় মাকে পুজো দিতে গেছিলাম, আগের বারে যখন জেনু শরীর খারাপ হয়েছে বড় মাকে পুজো দিয়েছিলাম। বিশ্বাস করো বললে গায়ে কাটা দেবে, পরের দিনই শি ওয়াজ অল ফাইন। কি তাই তো, জেনির নামে পুজো দিয়েছিলাম, জেনি চক্রবর্তী এইসব দিয়ে পুজো দিয়েছিলাম, এত কিছু করেছিলাম। তো যাই হোক, তারপরে যেটা হয়েছিল, গেছিলাম আমরা 25 তারিখে। তো যাওয়ার পর আমি বাইরে ছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, আর শঙ্খ দাদা গিয়ে ডক্টরের সাথে কথা বলছিল। দেখছি এতক্ষণ টাইম লাগছে। এবার ডক্টরের চেম্বারটা মানে কাছের মধ্যে, ওখানে না ওষুধও পাওয়া যায়, প্লাস মানে উনি ফার্মেসিও রান করে, আর হচ্ছে চেম্বারেও বসান। এবার ওষুধ ফষুধ নিচ্ছিল। এবার তারপরে দাদা এলো। এবার দাদা আসার পর আমি যে কি হয়েছে, বলছো কিডনি পুরোই ড্যামেজ হয়ে গেছে, আর কিছু করা যাবে না। বিশ্বাস করবো না, আমি জাস্ট এটা দাদা বললাম যে ঠিক আছে, আর কিছু আমি শুনতে চাই না প্লিজ, ঠিক আছে। আর আমি কিচ্ছু শুনতে চাই না। ওখানে আমার মানে লাইফে আমি কখনো কাছের কাউকে হারাইনি, সত্যি কথা বলতে। এখন অবধি টাচউড সবাই আছে, একজন ফিজিক্যালি চলে গেছে, বাট মেন্টালি আমার সাথে সবসময় থাকবার, আবার ফিরেও আসবে ফিজিক্যালি, এটাও আমি জানি। তো সেই দিনকে আমি না মানে ফিল করেছিলাম যে কতটা কষ্ট হয়। আর আমি যখন গেছিলাম, আমি জেনিকে বলে গেছিলাম যে টেনশন করিস না, কিচ্ছু হবে না, আসছি দাঁড়া রিপোর্ট দেখি। এবার তারপরে না মানে আমাকে লোকজন দেখছে, আমি ওখানে হাউ মাউ করে কাঁদছে, মানে কিচ্ছু ভালো লাগবে না, কে দেখছে না দেখছে মানে আমার কোনো যায় আসছে না, আমি কেঁদে যাচ্ছি। আমি শুধু একটাই কথা বলছি, আমি বাড়ি থেকে জেনিকে ফেস করবো কিভাবে। দেখো একজন হঠাৎ করে চলে যাওয়া, বাট তুমি যদি জেনে যাও না, সে আর থাকবে না, তাকে দেখা, ওটাই সামথিং না মানে কি বলবো, খুব পেইনফুল, প্রচন্ড পেইনফুল। আর ওরকম অবলা মুখ নিয়ে তাকালে একটা মানুষ হলে তাও হয় না, তাও ইয়ে করা যায়। বাট এদের সাথে কি বলতো, কোনো তো খারাপ মেমরি নেই। এরা তো একটা দিনের জন্য তোমার জন্য খারাপ করবে না, উল্টে তোমার জন্য কিন্তু ভালোই ভাববে। তো সেটার থেকে খুব কাঁদছিলাম। আর সেই দিনকে সিনটা কি ছিল জানো, পুরো বৃষ্টি পড়ছে। উনি বললো যে 2 দিন করে ওষুধ নাও, দেখো কি হয়। লাকিলি আমি ফেসবুকে আরডি রেস বলে একটা পেজ আছে, আই গেস অনেকে এটা জানো। এই পেজটা খুব ভালো, মানে যা এটা একটা মানে ফিমেল পেজ, মানে শুধু মেয়েদের জন্য। তো এখানে অনেক সাজেশন, অনেক অ্যাডভাইস, অনেক কিছু নানা ধরনের মানে কিছু জানার জন্য বা কিছু ড্রেসের অনেক কিছু হয়, মানে বিস্তারিত অনেক কিছু। সো ওখানে না ওই পেজটাতে গিয়ে আমি পায়োমেট্রা লিখেছিলাম, ঠিক আছে, সার্চ ওই পেজটার মধ্যে গিয়ে যে দেখেছিলাম পায়োমেট্রার অপশনগুলো কি কি আছে। এটা হচ্ছে কবে বলো তো, এটা হচ্ছে জেনিকে লাস্ট যেদিনকে ডক্টর সময় দিয়ে দিল, লাস্ট যেদিনকে কান্নাকাটির কথা বলছি, যে কিডনি খারাপ হয়ে গেছে 2 দিন, তার আগে ওই আন্টিটার সাথে কথা হয়েছিল। আগে আমি সার্চ করেছিলাম, সার্চ করার পর উনি একটা পায়োমেট্রার পোস্ট পেয়েছিলাম যে ওনার কুকুরের পায়োমেট্রা অপারেশন হবে এই ওই বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালে। আমি কিভাবে আমার কুকুরটাকে নিয়ে যাবো, তো আপনারা একটু বলে দিন কিভাবে নিয়ে যাওয়া যায়, 2 ঘন্টা মতো ডিস্টেন্স এখান থেকে। তো আমি না আন্টিটাকে মেসেজ করলাম, আর ওখানেও দেখলাম যে ওনারও ডগিটার এজ হচ্ছে 9 বছর। আমি তো খুবই হলাম একটা। এবার আমি তখন মেসেজ করলাম ওনাকে কমেন্ট বক্সে যে আপনার নাম্বারটা কি পাওয়া যাবে, আমারও বাচ্চার এই প্রবলেম হয়েছে। তখনও কিন্তু আমি ডক্টরের কাছে লাস্ট দিনকে, মানে এটা হচ্ছে যেদিনকে ফার্স্ট ডক্টরের কাছে গেছিলাম, যেদিনকে টেস্ট করতে দিয়েছিল, স্যালাইন যেদিনকে চালু হলো সেই দিনের পর, কিন্তু লাস্ট দিনের আগে, মানে যেদিনকে এই ডক্টরের কাছে লাস্ট আমরা গেছিলাম, যেদিনকে উনি বলে দিয়েছিল লবক দিয়েছিল হবে না, তার আগে কিন্তু এই আন্টিটার সাথে আমার এটা হলো। তো আন্টিটা আমাকে নর্মাল মেসেঞ্জারে মানে ডিএম করলো আমাকে নাম্বারটা, তারপরে আমি ওনাকে ফোন করলাম।
বললাম এই ব্যাপার। বললো তুমি চোখ বন্ধ করে, আন্টিটা মানে এই জার্নিতে যারা যারা ছিল না তারা সবাই এত টাচউড ভালো না, মানে ভগবান সত্যি একটা একটা করে আসছে। এক্স্যাক্টলি চেনা জানা লোক হলেও মানে এতটা হেল্প করে না, এই এক মাসে হচ্ছিল যতজনকে পেয়েছে। এক্স্যাক্টলি। তো এবার আর এই বাচ্চাগুলোর প্রতি যে এত নিঃস্বার্থ ভালোবাসা যে থাকতে পারে না এই মানুষগুলোকে ছাড়া আমি বুঝতাম না। তো যাই হোক, তো আমি বললাম যে এই নাম্বার দিল আমাকে, বললো যে তুমি চোখ বন্ধ করে ডক্টরের কাছে নিয়ে যাও, বেলগাছিয়াতে বসেন উনি। আমি ডক্টরের নাম অবশ্যই নেব, অবশ্যই। বললো যে বেলগাছিয়াতে নিয়ে যাও, কি আমার পেটের হয়ে গেছে অপারেশন, এই হ্যাঁ না তা না। বললো যে উনি হচ্ছে মেডিসিন ডাক্তার, যে ডাক্তারটার নাম্বার দিয়েছিল। এবার অপারেশন যার কাছে হয়েছে উনি হচ্ছে গাইনোকোলজিস্ট, বিকজ এটা গাইনি প্রবলেম। মানে ভাবো যেসব ডগিদের বেবি হয় না, যেমন মানুষদের হয় না একটা সার্টেন এজের পর মেয়েদের ওভারি না কি যেন ওটাকে বলে, ইউটেরাসটাকে এটা বাদ দিয়ে দিতে হয়। সো সেটা সেম কুকুরদেরও হয়, মানে এই বাচ্চাগুলোর আমাদের কিন্তু সবই কিন্তু সেম মেডিসিনই, ইভেন অর্ধেক মেডিসিনই কিন্তু মানে হিউম্যান মেডিসিন। তো ডক্টরটাকে নাম্বার দিলাম, বললাম ঠিক আছে থ্যাংক ইউ আন্টি। বললো থ্যাংক ইউ না, যখন তখন তোমার ফোন করতে ইচ্ছা করলে ফোন করো, তুমি ওখানে নিয়ে যাও চোখ বন্ধ করে। এবার কি হলো, কি বলে ইয়ে করলাম, যেদিনকে এখানে হলো এই ডাক্তারটা বলে দিল সেদিনকে তো আমি কান্নাকাটি করছি। কিছু কিছু মানুষের কথা না বললেই নয়। দেখো আমরা অনেকে আছে ডক্টর বা যারা স্যালাইন করে তারা এইসব দেখে দেখে অভ্যস্ত, তাদের কাছে রফ অ্যান্ড টাফ কথা বলাটা ইজ ভেরি ইজি। বাট তারা একটা বারের জন্য ভাবে না যে বাচ্চাগুলো বা কুকুরগুলো, কোট অ্যান্ড কোট কুকুরগুলো কারোর জীবন। আমি কাঁদছি, মানে আমি ভেবেছিলাম বলবো না, আমি জানি না ছেলে দুটোর নাম যদি নেওয়ার মানে জানতাম ছেলে দুটোর নাম তাহলে আমি এক্স্যাক্টলি নিতাম ছেলে দুটোর নাম, এত ইনহিউম্যান। আমি এখানে বসে বসে কাঁদছি, ডক্টর বলে দিয়েছে যে বাঁচবে না, এই দুদিন করে ওষুধ নাও, অ্যান্ড বললো যে বাড়ি চলে যাও। তারপরে স্যালাইনের উপর দেখো কতদিন থাকে, মন শক্ত করো, ও তো স্বাভাবিক জীবন কাটিয়েছে। আরে ভাই জানি 9 বছর অনেকটা বছর একটা ল্যাব্রাডর বা একটা কুকুরের, এইসব বিদেশি কুকুরদের কি বলতো 9-10 বছরই থাকে। এটা যদি স্ট্রে ডগ হতো তাহলে অনেক বছর ওদের কি বলতো মানে ক্যাপাবিলিটি অনেক বেশি হয়, সব ইমিউনিটি পাওয়ারটা, এটা সবাই জানে। তো যাই হোক, তো বললো এবার আমি কাঁদছি এখানে বসে বসে, জেনি ঠিক এই ঘরে প্রত্যেকদিন স্যালাইন দিত, ওখানে বসে কোনাটায় বসে আমি কাঁদছি। আর ওই দুটো ছেলে বলছে, মানে আমি হাউ হাউ করে কাঁদছি রীতিমতো, ওই দুটো ছেলে বলছে যে ওর কিডনির এটা ক্রেটনিন 7 হয়ে গেছে। ক্রেটনিন মানে কিডনির যে ইউনিটটা, ওটা নর্মাল হচ্ছে 0.1 থেকে 1.5 এরকম, হ্যাঁ 0.1 থেকে 1.5, সেখানে 7 হয়ে গেছিল। সো বললো আর একটা কুকুরেরও দেখেছিলাম এরকম 7, ওকে তো দেখে মনেই হচ্ছে না, ওকেও দেখে মনে হচ্ছিল না, তারপর তো 3 দিনের মতো মরে গেল। তুমি মানে তোমরা বুঝতে পারছো কতটা, মানে আমি না তারপর ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই রাতটা আমাদের বাড়িতে মানে এরা হচ্ছিল ডাক্তারের উপর দিয়ে যায়। আর আরেকটা কথা, মানে যারই হোক স্যালাইন চলুক কি ইঞ্জেকশন চলুক, এদের ওপরে যারা পোষে বাড়িতে, তো এই জিনিসটা সবসময় ফলো করবে যে তারা হচ্ছিল এক্সপিরিয়েন্স নাকি, যারা স্যালাইন করতে আসছে বা হচ্ছিল ইঞ্জেকশন দিতে আসছে কিনা। মানে একটা নার্ভে বা ভেনে যেটা হচ্ছিল ইনজেক্ট করছে বারবার সেটাকে ইনজেক্ট করে নাকি, মানে এক্সপিরিয়েন্স লোক না হলে খুবই অসুবিধা হয়। আমরা তো বুঝতে পারবো না, বা যারা নতুন তারা তো বুঝতে পারবে না, আস্তে আস্তে দেখলে ব্যাপারটা শিখে যাবে। যেমন আমি আগের থেকে জানতাম এইসব জিনিসগুলো, আমি ওদেরকে বলতাম, কিন্তু ওরা একদমই মানে নতুন ছিল, একদমই নতুন। মানে ওদের হাত দেখলে বোঝা যেত, একজনা ইঞ্জেকশন টানতো আর একজনা মানে বাঁধতো, ভেন নিত, মানে এরকম একা একজন করতে পারে। খেলার মতো, এই তুই করবি নাকি আজকে আমি করবো, মানে ওকে কি ছেলে খেলা। আর বিশ্বাস করো মানে ওকে যে একটা বাচ্চা একটু অসুস্থ, ওকে যে আস্তে আস্তে পড়বে একটা ধৈর্য। আগে যে এটা কত জিদ্দা, যার কথা বললাম, ও সত্যি খুব ভালো করতো। নভেম্বর মাসে যে কত ওর হাত এত ভালো, ওর কোনো তাড়াহুড়ো ছিল না, এর কোনো কিছু না। এনেই হচ্ছে এনেই দুজনার নাম্বার হচ্ছে আমাদের ডক্টরের সাজেশন দিয়েছিল যে এনার কাছ থেকে করে। এবার তোমরা বুঝেই না, আমি আর বলতে চাইছি না কেন ডক্টর দিয়েছিল, স্বার্থ ছাড়া তো কেউ কিছু করে না। আর আমি ডাক্তারের নামে কি বলতো কিছু মানে কোনো কিছু আমি বারবার হচ্ছে কোনো গ্রাচেস রাখছি না। বাট একটা কথা না বলেই নয়, সেই দিনকে রাত্রেবেলা যেদিনকে উনি আমাদের জবাব দিয়ে দিয়েছিল, সেদিনকে উনি আমাদের ওষুধ দিয়েছিল শুধু 2 বেলা। সেই দিন রাত্রে ওষুধ চলবে আর সকালে ওষুধ চলবে, শুধু 2 বেলার ওষুধ। কত? 7000, মানে 8000, 8000
আমরা বাস ঠিক আছে ভাই, লাগুক, যত ইচ্ছা লাগুক। এবার 8,000 দিয়েছিল আমাদের, হয়তো কি বলতো ভেবেছিল পাঠার বলি বানিয়ে নিয়েছিল। আর আমি তো মানে কি বলবো, ভিক্ষা মানত টাইপের, মানে ওনার পা ধরতে বললাম পাও ধরে নিতাম, আমি এমন করতাম। আমি ওনাকে প্রথম দিন থেকে বলতাম যে আপনার যত দামি ওষুধ লাগে আপনি দিন, আপনি যা ইচ্ছা করুন, কিন্তু ওকে বাঁচান। আমি শুধু এটা বলতাম। উনি দেখে নিয়েছিল ইমোশনাল একটা পার্সন, আর দেখে নিয়েছিল ভালো বাড়ি, তো তাই জন্যই উনি আমাদেরকে পাঠা বলি দিয়েছিল। এবার কি হয়েছে, এবার সেই দিনকে রাত্রেবেলায় আমিও আন্টিটাকে ফোন করি। শঙ্খ বললো যে তুমি তাড়াতাড়ি আন্টিটাকে ফোন করো। আমরা আসছিলাম গাড়ি করে বাচ্চাটাকে নিয়ে, জেনিকে নিয়ে যাইনি সেদিনকে, জেনিকে রেখে গেছিলাম যেদিনকে উনি জবাব দিল। এবার আমি ডাক্তারকে ফোন করলাম, তখন বিলিভ করো তখন বাজে 11টা। ওই যে ডাক্তারটার নাম্বার দিচ্ছিল, ডাক্তারটার নাম হচ্ছে PS জানা, বেলগাছিয়া ভেটেরিনারি হসপিটালে বসেন উনি। আর মানে টোটাল হচ্ছে নাম হচ্ছে পার্থ সারথী জানা, বাট PS জানা বলে সবাই PS জানা বলেই স্যারকে জানেন। আমি ওনাকে ফোন করেছিলাম রাত্রেবেলা যে স্যার এরকম এরকম হয়েছে, আমি কি নিয়ে যাব আপনাদের হসপিটালে, আপনি কি কালকে বসবেন? কালকে ছিল হচ্ছে শুক্রবার, এটা বৃহস্পতিবার হয়েছিল, পরের দিন ছিল শুক্রবার। উনি বললো আমি তো বসবো না, হ্যাঁ তুমি নিয়ে আসো, শনিবার দিন নিয়ে আসো, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে স্যার। কোন ডাক্তার 11টার সময় ফোন ধরবে? তখনই আমার ওনাকে ভালো লেগেছিল যে একটা ডাক্তার 11টার সময় ফোন ধরেছে। ওই আন্টিটাকে রাত্রেবেলা ফোন করেছিলাম, ওই আন্টিটাই আমাকে বলেছিল তুমি চোখ বন্ধ করে ওনাকে ফোন করো, কিছু ভয় পেও না, একটা লাস্ট ওয়ে নিয়েই দেখো। তারপর না এত কিছু করার পর আমি তারপরে একটা সেকেন্ড ওপিনিয়ন ভেবেছিলাম যে আমি ডক্টর দেখাবো না, বিকজ আবার ওই রিজেকশন আসবে। তারপরে দাদা শঙ্খ বললো যে দেখাও না, চলো না। তারপর শনিবার আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম। অ্যান্ড সেই দিনকে যেদিনকে যেন ডাক্তার না বলে দিয়েছিল ওই ডাক্তার, সেদিনকে জেনুকে আমরা ওই ফুড সাপ্লিমেন্ট, কিডনি সাপ্লিমেন্ট দিয়ে খাওয়ানো সব কিছু, আর ও খাচ্ছিল। আর আমি ফটো শেয়ার করতে জানি, সব কিছু ফটো আমার কাছে আছে। মানে একটু খাচ্ছিল না, লাস্টে কি বলতো ওর হ্যাবিট হয়ে গেছিলো আমার হাতে খাওয়া, ওর হাতেও ইভেন খাচ্ছিল না, আমার হাতেই খাচ্ছিল। এই কি বলে, আমরা নিয়ে গেলাম, তো আমাদের একদম লাস্ট জেনু ছিল। তো নিয়ে যাওয়ার সাথে সাথে আমি যেতে চাইছিলাম না, বিকজ আবার ওই রিজেকশন শুনবে। তো শঙ্খ বললো যে তোমরা তো জেনেই গেছো কি হবে না হবে, তো চলো না, মানে একটা হয় না লাস্ট ফ্রেন্ড, সবাই বলছিল। এবার কি বলো, তারপর নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর উনি প্রেসক্রিপশন দেখলো, বললো কে দেখছে? আমরা বললাম এই হেমাদানা। আমি স্যারকে একটা কথাই বলছিলাম, স্যার একদম লাস্ট হবে আপনার কাছে নিয়ে এসেছি, প্লিজ আপনি যেটা পারেন সেটা করুন। আর তো উনি যা যা প্রেসক্রিপশনে ছিল সব বাদ দিয়ে আমাদেরকে ঠিক ডিফারেন্ট মানে একটা ওষুধ দিল, মানে সব ডিফারেন্ট, সব একটা কিছু একটা শুধু মেডিসিন, ওই রক্ত হওয়ার একটা সিরাপ, ওটা সেম রেখেছে, তাছাড়া কিচ্ছু সেম রাখিনি। আমরা বাইরে থেকে একটা ক্লিনিক থেকে কিনলাম, একটা ওষুধের দোকান থেকে। ওখানে আমরা যেখানে 8,000 টাকার ওষুধ দিয়েছিল, এখানে স্যার 1200 টাকার ওষুধ দিয়েছে। 1200 টাকার ওষুধ, তাও ট্যাবলেট ছিল 2 পাতা, আর কিছু সিরাপ ছিল 2টো, আর নর্মাল যেগুলো স্যালাইন ছিল সেগুলো তোমার ওই 350 টাকা করে পার ডে খরচা হবে। 2 বেলা স্যালাইন চলবে 350 টাকা করে। এবার ওষুধও ছিল মানে 1200 টাকায় তোমার মোটামুটি অনেক দিনের ওষুধ, প্লাস স্যালাইন তো তোমাকে রোজ নিতে হবে। এটা তো আলাদা। তখন আমরা ভাবলাম যে কোনটা ব্যবসার কোনটা সত্যিকারের, আমরা তখন বুঝে নিলাম, আমাদের চোখ তখন খুলে গেল যে একটা যে মৃত্যুর সাথে মানে লড়াই করছে, তাকে যাতে মানে মানে সেই পেশেন্ট পার্টিদেরকে দিয়ে মানে তাদেরকে দেখে মানে আমাদের তখন মেন্টাল স্টেটও ঠিক নেই। উনি কি করেছে, ওটা নিয়ে ব্যবসা করতে শুরু করে দিয়ে এখন এদেরকে মানে যেটা ইউজলেস সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে যেটা লাগে না। বিকজ কিছু যদি উনি ঠিকঠাক ওষুধ দিত, স্যার তো কিছু তো রাখতো, পুরো তো কেউ চেঞ্জ করবে না। কি তোমরাই বলো, একটা সুস্থ মস্তিষ্কে কোনটা চলে? পুরো তো কেউ চেঞ্জ করবে না। এখনো অনেক ওষুধ আছে যেগুলো, অনেক ওষুধ আছে এখনো অনেক ওষুধ, আর আমি আবারও স্যালাইন আছে, ওষুধ আছে, অনেক কিছু পুরো সিল করা আছে। তো তোমরা প্লিজ যারা যদি নিতে যাও, আমরা কোনো বিক্রি বা কিছু করছি না। আমরা অনেক এনজিওতেও ফোন করেছি নেওয়ার জন্য, ওরা বলেছে বাড়িতে এসে নিয়ে যাবে, কিন্তু নেয়নি। অনেক দোকানেও দিয়ে দিতে চেয়েছি যে আমাদের কোনো টাকা লাগবে না, আপনারা নিয়ে নিন, ওরা না নিতে চায়নি। তো তোমাদের যদি লাগে প্লিজ আমার মানে নিচে কমেন্ট করে। এই দেখো ঠিক এতগুলো ওষুধ দেখো পুরো ভর্তি। তো তোমরা যদি নিতে চাও প্লিজ আমাকে বলো, আমাকে কমেন্ট করো। কোথাও যদি পসিবল হয় আমরা ডেলিভারি কাউকে দিয়ে করে দিতে পারি ইফ পসিবল। অনেক ভালো ভালো দামি দামি ওষুধ আছে যেগুলো এখনো চলে ইউজ হয়। কিছু ইউজ হয়েছে কি একটা দুটো ইউজ হয়েছে, তাও একটা দুটো সিল, তাছাড়া সবই দেখো
এই যে স্যালাইন ফলে এগুলো দেখো পুরো সিল সব আছে, এখনো সব আছে। আর যেগুলো ইউজ হয়েছে সেগুলো তো এত খালি সব পড়ে আছে এখন পুরো। হ্যাঁ, প্লাস্টিক আমরা মানে যিনি থাকাকালীনই আমরা অনেক ইউজ হয়েছে। সে যাই হোক, তো তারপরে যেটা বলছিলাম সেটা হচ্ছে উনি চেঞ্জ করে দিল। তারপরে আমরা না একটু আশার আলো দেখলাম। অ্যান্ড ঠিক 2 দিন পর থেকে আর জেনিকে স্যালাইন দেওয়া শুরু করলো হচ্ছে নির্মলদা মানে আগে তোমরা নিশ্চয়ই কিছুদিন আগে ব্লগে দেখেছো যে ওই যে নখ কাটাতে এসেছিল যে দাদাটা, ও হচ্ছে ছোটবেলা থেকে জেনির নখ কাটায়, মানে এইসব ব্যাপারে জেনিকে দেখে। তো ও চেনা জানা পেয়ে গেল, তো শি ওয়াজ অল ফাইন যে ঠিক আছে আমার চেনা জানা কাউকে। তো তারপরে স্যালাইন দেওয়া শুরু করলো। বিলিভ করো সোমবার বিকেলবেলা থেকে, মানে আমরা শনিবার ডক্টর দেখলাম, সোমবার বিকেলবেলা থেকে ও অনেকটা ঠিক হলো। মানে আগে যেমন খাবার দেখলো ইনস্টিংক্টগুলো করতো না, যে খাবে, মানে বাবা যদি সিঙ্গারা খাতো বা বাবা যদি বিস্কুট খেতো দৌড়ে যাবে, এরকম এইগুলো করতো। ওনার ওরকম হলো। আমার না কি যে শান্তি হয়েছিল সেই দিনকে আমি বলে বোঝানোর না। মঙ্গলবার দিন ঠিক হলো। এবার খাবার দিতাম, ও কি বলতো খেত, তাই না, কিন্তু একটু ফেলে দিত। তারপর এবার আমি তাও টেনশন করতাম। শঙ্খ বলতো দেখো ও তো এখনো পুরোপুরি তো ঠিক হয়নি, একটু টাইম লাগবে। বললাম ঠিক আছে। এবার কি হলো, বৃহস্পতিবার দিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আবার 1 তারিখ কি বার ছিল? হ্যাঁ ওরকমই হবে। বৃহস্পতিবার শুক্রবার দিনকে আমরা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। থার্সডে নিয়ে গেছিলাম এখানে মোহনপুরে। এবার আমরা জানতাম না যে উনি মোহনপুরেও বসে। তো আমরা মোহনপুরে নিয়ে গেলাম ওনাকে। উনি বললো যে তোমরা এত দূরে এসছো তো মোহনপুরে নিয়ে এসো, ঠিক আছে? আমি ঠিক আছে স্যার। নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর যেদিনকে আমরা শনিবার দিন ওখানে ডক্টর দেখাতে গেছিলাম কলকাতা বেলগাছিয়াতে, ওখানে ওর ব্যাবেশিয়া টেস্ট দিয়েছিল, হোমোপ্রোটোজোয়া এই ডক্টর টেস্ট দিয়েছিল, ওখানে পজিটিভ এসেছিল। তাও এই ডক্টর আবার হোমোপ্রোটোজোয়া টেস্টটা দিল। তো বুধবার দিন কালেক্ট করতে বলেছিল, তো বুধবার দিন আমরা কালেক্ট করতে গেছিলাম কলকাতাতে। তো বুধবার দিন রিপোর্ট এসেছিল যে স্মল ফর্ম হোমোপ্রোটোজোয়া হয়েছিল, ব্যাবেশিয়া যেটা শর্ট ফর্মে, ব্যাবেশিয়া হয়েছিল স্মল ফর্মে। আমরা তো অত কিছু জানি না, স্মল ফর্ম মানে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। এবার যাই হোক, তারপরে আমরা শুক্রবার দিনকে এই ডক্টরের কাছে নিয়ে গেলাম, মানে এইখানে নিয়ে গেলাম মোহনপুরে। রিপোর্ট নিয়ে গেলাম। স্যার বলে ওর তো ব্যাবেশিয়া হয়েছে, কিন্তু প্রথম দিন ডাক্তার বলেছিল শাঁখের করাতের মতো অবস্থা হয়ে গেছে। মানে কিরকম বলো তো, কিডনির, আমি যতটা বুঝি ওর কিডনির প্রবলেম ছিল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওর ব্যাবেশিয়া হয়েছিল। এবার ব্যাবেশিয়ার মেডিসিন যদি স্টার্ট করে তাহলে কিডনির এফেক্ট হবে। এবার কিডনিটা যদি, এবার ব্যাবেশিয়ার ওষুধ যদি স্টার্ট করে কিডনির এফেক্ট হবে। এবার বাবা ব্যাবেশিয়ার ওষুধ না স্টার্ট করে যদি কিডনিটা কিওর করতে থাকে তাহলে ব্যাবেশিয়ার জন্য রক্ত কমে যাচ্ছিল, রক্ত 2 হয়ে গেছিল লাস্টে। যখন ও চলে গেল রক্ত 2 হয়ে না, তখন একটু হয়তো বেড়েছিল, আমরা তো টেস্ট করি, বাড়েনি না। যাই হোক, তো যেখানে 11 থাকার কথা ওর হয়ে গেছিল 1.5 এরকম হয়ে গেছে, 2.7 পরে হলো, তাই 1.5 হয়ে গেছিল। তারপরে এই নতুন যে ডাক্তারকে আমরা দেখালাম কলকাতাতে বেলগাছিয়াতে, পিএস জানা স্যার, তো তার ওষুধ মানে একদিকে তো হচ্ছে হলো ওর কমতে থাকছে ওষুধটা, মানে একদিকে তো ওর হচ্ছিল রক্তটা কমতে থাকছে বডিতে, তার উপরে ওষুধ চলছে। তাও স্যার অনেক চেষ্টা করলো, ওষুধ দিয়ে আমরা 1 সপ্তাহের ভেতরে বাড়ালাম, মানে 1.5 ছিল সেটা 2.7 হয়ে গেল। তো আর বিলিভ করবে না, ক্রেটনিন যেখানে 7 ছিল আমরা টেস্ট করলাম 5.14 হলো, কমলো ক্রেটনিন। আমরা তো খুব আশার আলো দেখলাম যে বাবা ঠিক আছে, কিন্তু রক্তটা কিছুতেই অতটা কিছু স্টেবল হচ্ছে না। এবার স্যারকে ফোন করলাম যে স্যার ওর তো এরকম হলো, আর এবার কি হচ্ছে শোনো। এবার আমরা যে মোহনপুরে নিয়ে গেছিলাম, মোহনপুর থেকে শিবাস হল ওকে বললো যে খিচুড়ি। আমি বললাম স্যার ও না অত ওই কি বলে খেতে চাইছে না, ওই যে কি বলে ওটা কিডনি সাপ্লিমেন্ট, বললো তোমরা খিচুড়ি দাও খাবে দেখবা। আমি ঠিক আছে। এবার আসার পর থেকে গাড়িতে দেখছি ওর না মানে নির্জীব হয়ে গেল। ওখানে আরেকটা কথা বলি, ওখানে ওই ডক্টরের সাথেও আমাদের দেখা হয়েছিল, যে ডক্টরকে আমি ইনিশিয়ালি দেখাছিলাম। এবার তোমরা একটা কথা বলো, আমি যদি ডক্টর হতাম বা আমি মানে আমার তো এটা মনে হয়, আমার এথিক্সে মনে হয় যে ভাবে একটা পেশেন্ট তোমাকে দেখে, তুমি দেখো সেই পেশেন্টটাকে, সে অসুস্থ, সে গুরুতর অসুস্থ। এবার তিনি কিন্তু জানেন না যে আমরা তাকে দেখাতে এসেছি না নতুন ডাক্তারকে দেখাতে এসেছি, তিনি কিন্তু তখনও জানেন না। তিনি মানে এবার উনি ভাবতে পারে যে আমাকে তো চেম্বারে দেখায়, এখানে এসছে মানে নতুন ডক্টর হয়তো দেখাতে পারে পিএস জানাকে। উনি আমাদেরকে দেখলো, বাচ্চাটাকে দেখলো, ওনার তো একটু কর্তব্য তো যদি একটু মনুষ্যত্ব বোধ থাকলো, উনি তো বলতো যে কেমন আছে,
ওর কাছে এসে। আর বিলিভ করো ওকে তখন অলরেডি কতদিন 10 দিন হয়ে গেছে, আর উনি বলেছিল তার আগে যে আর 2 দিন 3 দিনের ভেতরে এক্সপায়ার করে যাবে। এবার 10 দিন হয়ে গেছে, তো ওনার মানে এইটুকু আসা উচিত ছিল আমাদের কাছে যে কি কেমন আছে বা এই হয়তো আমরা ওনার কাছে নাও যেতে পারি বা ওনার কাছে হয়তো আমরা যেতে পারি, কিন্তু ওনার একবার অন্তত আসা উচিত হিসেবে একটা মানুষ হিসাবে। বিকজ ওদের তো দেখো একটা ডাক্তারের তো মানুষ বা পশু পাখির সেবা করাই তো কাজ, আমার এটা মনে হয় প্রচন্ড। সে যাই হোক, আমরা কিছু বলিনি। গাড়িতে ওঠার পরে না ওর শরীর খারাপ হয়ে গেল, মানে শরীর খারাপ মানে ও যে একটা অ্যাক্টিভ ছিল না, ও গাড়িতে উঠতে খুব ভালোবাসতো, মানে এদিক ওদিক তিরিং বিরিং। তারপর নির্জীব হয়ে গেল। বাড়িতে আসার পর দেখছি আস্তে আস্তে আরো ডিটেরিয়েট করছে। তারপরে রক্ত টেস্ট ইন দ্য মিন টাইম দিয়েছিল। ও মোহনপুরে যেদিনকে আমরা গেছিলাম, এই লাস্ট যেদিনকে, সেদিনকে ডাক্তারও টেস্ট দিয়েছিল। আবার টেস্ট দেওয়ার পর যেটা হলো যে হ্যাঁ টেস্ট দিয়েছিল, তো রক্ত এলো, আবার রক্ত অনেকটা কমে গেল, 2.7 হয়ে গেছিল, ঠিক আছে। আর ক্রেটনিনটা আবার একটু বেড়েছিল না লাস্টে, একটু এতদিনে এতগুলো রক্ত টেস্ট না গুলিয়ে যাচ্ছে, তো ক্রেটনিনটা ঠিক ছিল। এবার আমি স্যারকে বললাম স্যার ক্রেটনিন, তো স্যারকে ফোন করলাম যে স্যার, আর বিলিভ করো উনি, তোমরা সার্চ করে দেখতে পারবে, উনি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডক্টর ইন দিস ভেটেরিনারি সেকশন, ঠিক আছে। ওনার কোনো অহংকার নেই, অহংকার তো দূর কি কথা, উনি এত হাম্বেল, মানে উনি বেশি কথা বলবে না, কিন্তু সব থেকে বড় কথা কি বলতো, উনার তোমার প্রয়োজন হলে, যদি তোমার বাচ্চার সত্যি সিরিয়াস কোনো কন্ডিশন হয়, রাত্রি 2-3 হোক, উনি যদি ফোন ধরতেও না পারে, বিশ্বাস করো উনি 10 থেকে 15 মিনিটে হি উইল কল ইউ ব্যাক। উনি আইসিইউতে মানে একটা পেশেন্টকে অপারেশন করছে, উনি আমার বাচ্চাটার জন্য উনি আইসিইউ থেকে বেরিয়ে আমাকে ফোন করে উনি মেডিসিন বললো। ওনার মতো ভগবান স্যার, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, মানে আমি জানি ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে নাকি, বাট থ্যাংক ইউ সো মাচ। ওনার সাথে আমার মানে আমি সবাইকে রেকমেন্ড করবো, আর ভবিষ্যতে যদি আমি কোনো জেনুই যদি আসে, আমি তো প্রথম দিন থেকে আমি ওনার কাছেই যাবো।